আসসালামু আলাইকুম। আজকে জৈব রসায়নের প্রাথমিক ধারণা এবং জৈব যৌগের শ্রেণীবিভাগ ও তার নামকরণ সেকেন্ড ক্লাস। তো স্টার্ট করব বিভিন্ন সংকর কক্ষক দ্বারা গঠিত বন্ধনের দৈর্ঘ্য ও শক্তি। তাহলে সংকর কক্ষক মানে কি, যে আমরা অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন যৌগেরগুলো কি শিখেছিলাম, যে তাদের সংকরণগুলো অবস্থাগুলো কিরকম ছিলাম। তার মানে সমযোজী এক বন্ধন থাকলে, কার্বন কার্বন সমযোজী এক বন্ধন থাকলে সেটা হলো অ্যালকেন জাতীয় যৌগ। যেমন একটা উদাহরণ দিই, ইথেন। কার্বন কার্বনের মধ্যে কি আছে, এটা বন্ধন দৈর্ঘ্য কতটা আছে এটা দেখতে হবে। তাহলে এর সংকরণ অবস্থাটা কি, প্রত্যেকটা সমযোজী এক বন্ধন থাকলে তাহলে প্রত্যেকটা সিগমা, চারটা সিগমা থাকলে কি হবে, এই কার্বন পরমাণু সংকরণ হবে sp3। তাহলে এটা হলো sp3। একই রকম ভাবে আমি যদি কার্বন কার্বন ডাবল বন্ড দিই, তাহলে এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, এটা পাই, সিগমা, সিগমা। তাহলে তিনটা সিগমা একটা পাই হলে কি হয়, sp2। তাহলে এই কার্বন পরমাণু সংকরণ অবস্থা কি পেলাম, sp2। একই রকম ভাবে এটাও sp2, এটার নাম হলো ইথিন। একই রকম ভাবে আমি যদি অ্যালকাইন জাতীয় যৌগের দেখি, তাহলে কার্বন কার্বন ট্রিপল বন্ড, তাহলে একটা সিগমা বাকি দুটো পাই। এর আগে শিখেছিলাম যে দুটো সিগমা দুটো পাই হলে কি হবে, এই কার্বন পরমাণু তার সংকরণ অবস্থা হলো sp। এটাও তাহলে কি হবে, sp। এর নাম হবে, এর নাম হলো ইথাইন। এখন আমি বন্ধন দৈর্ঘ্যগুলো বিচার করব, যে কার্বন কার্বন এর বন্ধন দৈর্ঘ্য বেশি না এর বেশি, না এর বেশি। তাহলে আলটিমেটলি জানবো যে sp3, sp2, sp এর s চরিত্রগুলো কত আছে। যেমন আমি মাধ্যমিকে শিখেছিলাম অর্থাৎ ক্লাস 10 এ, যে যদি বলা হয় যে সোডিয়াম একটা পরমাণু আছে, সোডিয়ামের পরমাণু সংখ্যা কত, 11। তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা কিভাবে শিখেছিলাম, তাহলে আমরা কি করেছিলাম, নিউক্লিয়াস বাইরের কক্ষপথে কি আছে, ফার্স্ট কক্ষপথে দুটো, তারপরে কক্ষপথে কটা, 8টা ইলেকট্রন, তারপরে কক্ষপথে কটা, একটা ইলেকট্রন। তার মানে আমার এখানে কক্ষপথের সংখ্যা আছে 3টা। এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করেছি। কিন্তু আপাতত তোমরা অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছো ইলেকট্রন বিন্যাসটা। যদি সোডিয়ামের এখানে ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হবে, সোডিয়ামের পরমাণু সংখ্যা 11, তার মানে ইলেকট্রন সংখ্যাও 11। তাহলে আমি 1s2, 2s2, 2p6, 3s1, তার মানে 2, 4, 6 আর কত হলো, 4 আর 6 10, 10 আর 1 11। তাহলে 11টা ইলেকট্রন বসে গেছে। তাহলে আমি যদি বিচার করি যে যদি অনুসরণ করে 2s আর 2p, তাহলে দেখো এই কক্ষপথটা যেমন ছিল k, এটা l, এটা m। তাহলে k থেকে l কিছু উচ্চতর শক্তি স্তর, l থেকে m আবার উচ্চতর শক্তি স্তর। সেরকম ভাবে যে 2s এর মধ্যে যদি দেখি, তাহলে 1s থেকে কি হচ্ছে, স্বাভাবিকভাবে 1s মানে কি প্রথম কক্ষ, আর 2s মানে কি দ্বিতীয় কক্ষ, আর 3s মানে কি তৃতীয় কক্ষ চলে গেল। তাহলে আমি যদি বলি যে 2s এর ক্ষেত্রে অনুসরণ করি, 2s এর মধ্যে কি আছে, দুটো উপকক্ষ আছে, তাহলে 2s আর 2p। তাহলে 2p আগে অবস্থিত না 2s আগে অবস্থিত, তাহলে p এর আগে অবশ্যই s অবস্থিত। তাহলে s টা কি হবে, নিউক্লিয়াস দ্বারা বেশি আকর্ষিত হবে। তাহলে নিউক্লিয়াস দ্বারা বেশি আকর্ষিত যদি হয়, তাহলে s এর যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলো আমরা একটু জানবো। যদি ধরা হয় sp3 সংকরণের ক্ষেত্রে s চরিত্র কত, যে s চরিত্রটা হবে 25%। একই রকম ভাবে যদি বলা হয় যে sp2 এর ক্ষেত্রে s চরিত্রটা কত, s চরিত্র 33.3%। একই রকম ভাবে যদি sp সংকরণের s চরিত্র কত, তাহলে s চরিত্র হলো কত পার্সেন্ট, 50%। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে সবথেকে s চরিত্র হলো sp সংকরণের। তাহলে দেখা যাচ্ছে যে একটা নিউক্লিয়াস যদি অনুসরণ করা হয়, তাহলে আমার যদি এখানে 2 মানে দ্বিতীয় নম্বর কক্ষপথ হয়, তাহলে দ্বিতীয় নম্বর কক্ষপথে কি হয়, যে কিছু আমার এটাকে মুখ্য কোয়ান্টাম সংখ্যা যদি ধরা হয়, তাহলে এর অন্তর্গত কি আছে, যে আমরা গৌণ কোয়ান্টাম সংখ্যা কি জেনেছিলাম অ্যাটমিক স্টারের ক্ষেত্রে, যদি n সমান যদি 2 হয়, তাহলে l এর মান কত হবে, অর্থাৎ l এর মান হবে 0 থেকে শুরু করে n - 1 পর্যন্ত।
তাহলে কি হতে পারে মানটা, যে 0 আর কি হতে পারে 1 হতে পারে। অর্থাৎ n এর মান যদি 2 হয় তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হয় 1 হয়। তাহলে এর মানটা কি হয়, যে 0 পাচ্ছি আর একটা পাচ্ছি 1 পাচ্ছি। তাহলে n এর কি আছে, একটা উপকক্ষের প্রতীক আছে। যদি l সমান যদি 0 হয় তাহলে উপকক্ষের প্রতীকটা কি হবে, উপকক্ষের প্রতীক হবে 0 হয় তাহলে কি হবে, এটা s হবে। আবার l সমান যদি কি হয় 1 হয় তাহলে উপকক্ষের প্রতীক হবে কি হবে, p হবে। তাহলে আলটিমেটলি কি আছে, যে একটা কক্ষের অন্তর্গত কি আছে, আমার উপকক্ষ আছে। তাহলে s আছে p আছে, তাহলে p এর আগে s অবশ্যই আগে অবস্থিত। তাহলে নিউক্লিয়াস দ্বারা কি আগে আকর্ষিত হবে, p এর তুলনায় s বেশি কাছাকাছি টানবে। তাহলে s চরিত্র যার বেশি সে বেশি আকর্ষিত হবে। অর্থাৎ যদি এখানে দেখা যাচ্ছে আমার অ্যালকাইন জাতীয় যৌগের ক্ষেত্রে s চরিত্র কত আছে 50%, তাহলে 50% সবথেকে বেশি, তাহলে নিউক্লিয়াস দ্বারা কে বেশি আকর্ষিত হবে, ইথাইন যৌগ, মানে অর্থাৎ অ্যালকাইন জাতীয় যৌগ বেশি আকর্ষিত হবে। অ্যালকাইন যৌগ নিউক্লিয়াস দ্বারা বেশি আকর্ষিত হবে। তাহলে যদি যে বেশি আকর্ষিত হবে তাহলে তার বন্ধন দৈর্ঘ্যটা কি হবে, ক্রমশ ছোট হবে। তাহলে এখানে অ্যালকাইনটা কি হবে সবথেকে ছোট। তারপরে কি পাচ্ছি, 50% এর পরে কম কি আছে 33.3% sp2। তাহলে sp2 তার পরবর্তী কি হচ্ছে, নিউক্লিয়াস দ্বারা বেশি আকর্ষিত হবে, কারণ এর s চরিত্রটা বেশি, কত 33%। তাহলে এটা হবে অ্যালকিন জাতীয় যৌগ। অ্যালকিন জাতীয় যৌগ। তারপরে কি হচ্ছে, s চরিত্র সবথেকে কি হলো অ্যালকিন জাতীয় যৌগের কম, কত 25%। তাহলে এটা কি হবে, নিউক্লিয়াস দ্বারা এদের তুলনায় কম আকর্ষিত হবে। তাহলে আমার বন্ধন দৈর্ঘ্যের ক্রমটা কি পাচ্ছি, সব থেকে কি পেলাম sp, তারপর লেস দেন sp2 আর sp3, আর এটা পেলাম বন্ধন দৈর্ঘ্যের ক্রম। এটা হলো বন্ধন দৈর্ঘ্যের ক্রম। তাহলে বন্ধন দৈর্ঘ্য কি আছে, যে সবথেকে বড় হচ্ছে sp3, আর তারপর এখানে বন্ধন দৈর্ঘ্য সব এর তুলনায় এটা কি হবে ছোট, এর তুলনায় বন্ধন দৈর্ঘ্য এটা ছোট। এবার আমি জানবো যে বন্ধন শক্তি। আমরা জানি যে যার যত বন্ধন দৈর্ঘ্য বেশি হবে তার বন্ধন শক্তিটা কমে যাবে। তাহলে এখান থেকে পাবো বন্ধন দৈর্ঘ্য ব্যস্তানুপাতিক সম্পর্ক 1 বন্ধন শক্তি। তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি যার যত বন্ধন দৈর্ঘ্য বেশি তার তত বন্ধন শক্তি কম। তাহলে আলটিমেটলি আমি দেখতে পাবো সমযোজী এক বন্ধন থাকলে এর বন্ধন দৈর্ঘ্য বেশি। তারপরে বন্ধন শক্তি, তাহলে আমরা কিভাবে পাবো, বন্ধন দৈর্ঘ্য সবথেকে বেশি পেয়েছিলাম তার sp3 সংখ্যাটা, তাহলে বন্ধন শক্তিটা কি পাবো তার সবথেকে কম, অর্থাৎ sp3 লেস দ্যান sp2 লেস দ্যান sp। আবার বলছি যে কার্বন কার্বন সমযোজী এক বন্ধন যদি থাকে তার বন্ধন দৈর্ঘ্য বেশি, এর বন্ধন শক্তিটা কম, অর্থাৎ ভাঙ থেকে কম শক্তি লাগবে। একই রকম ভাবে sp2 sp, তাহলে sp হচ্ছে কি সবথেকে ছোট পাচ্ছে কি কার্বন কার্বন ত্রিবন্ধন যদি থাকে এর বন্ধন দৈর্ঘ্যটা ছোট কিন্তু এর বন্ধন শক্তিটা বেশি, একে ভাঙতে অনেক সময় লাগবে বা অনেক বেশি শক্তি লাগবে। নেক্সট পড়ব জৈব যৌগের গঠন সংকেত লেখার বিভিন্ন পদ্ধতি। জৈব যৌগের গঠন সংকেত লেখার
পদ্ধতি। তাহলে কি আছে, ফার্স্ট আছে ইলেকট্রন ডট। তাহলে ইলেকট্রন ডট গুলো কি বসাবো, যদি আমি একটা যৌগ ধরলাম যে ইথেন, তাহলে C2H6, তাহলে কিভাবে বসাবো, কার্বন পরমাণু দুটো, হাইড্রোজেন পরমাণু কটা আছে, 6টা, 3টা করে ভাগে পাবে। তাহলে এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন, একই রকম এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন। কার্বনের সবচেয়ে বাইরের পক্ষে ইলেকট্রন সংখ্যা কটা, 4টা বসালাম, এই কার্বনের জন্য 4টা। হাইড্রোজেনের সবচেয়ে বাইরের পক্ষে একটা করে, একই রকম ভাবে এটা এটা এটা। তাহলে আমরা কি করব, আলটিমেটলি এইভাবে ইলেকট্রনগুলো বসাবো। কিভাবে বা বন্ধন গঠন করছে বিস্তার করে কি করবে, এই যে কার্বন পরমাণু 8টা করে ইলেকট্রন নিয়ে নাও, অষ্টক গঠনগুলো। তাহলে এইভাবে আমরা ইলেকট্রন ডটগুলো বসাতে পারবো। ড্যাশ সংকেত, তাহলে আমি একটা যৌগ ধরলাম, চারটা কার্বন পরমাণু আছে, তার মানে এটা হলো বিউট যৌগের, তাহলে বিউটেন অ্যালকিন জাতীয় যৌগ। তাহলে এইভাবে আমি কি করব, যে চারটা কার্বনকে আমি এইভাবে বসিয়ে দেব। তাহলে আমি কি করলাম, স্পেস দিয়ে অর্থাৎ ড্যাশ দিয়ে করলাম, সেই জন্য এটাকে বলা হয় ড্যাশ সংকেত। একই রকম ভাবে আমি যদি কোনো কার্যকারী মূলক দিয়ে করি, মিথানল, তাহলে এখানে কার্বন পরমাণু কি আছে, আমি ভেঙে দিলাম, ড্যাশ দিয়ে লিখলাম। তাহলে এগুলো এভাবে আমাকে ড্যাশ মানে স্পেস দিয়ে লেখা হয় বা ড্যাশ দিয়ে লেখা হয়, সেজন্য এটাকে বলা হয় ড্যাশ সংকেত। নেক্সট পড়ব সংক্ষিপ্ত গঠন সংকেত। সংক্ষিপ্ত গঠন সংকেত অ্যাকচুয়ালি কি, যে আমার অনেকগুলো কি আছে, যে একটা বড় ধরনের যৌগ আছে, তাহলে আমি সম্পূর্ণ কার্বন পরমাণু না বসিয়ে মাঝের গুলোকে কি হলো, যে কম করে তার পরিমাণটা লিখে নিলে হয়ে যায়। যেমন ধরো এখানে কার্বন পরমাণুর সংখ্যা কয়টা আছে, 1 2 3 4 5 6 হেক্সেন। তাহলে এটাকে লেখা যায় যে আমি শেষের গুলোকে লিখে নিলাম, বাকি আমার কি আছে 1 2 3 4, এখানে CH2 কটা আছে, 4টা, তাহলে CH2 লিখে নিলাম, ব্র্যাকেট দিয়ে আমি 4 লিখে নিলাম। তাহলে আমার কি অনেকটা শর্ট হয়ে গেল, সেই জন্য এটাকে বলে সংক্ষিপ্ত গঠন সংকেত। এইভাবে লিখতে পারবো। নেক্সট পড়ব বন্ধন রেখা সংকেত। তাহলে কি হবে, যে আমার একটা যৌগের কি হবে, শুধু বন্ধনের আকৃতিটা দেখাবো। যেমন ধরি যে বিউটেন, এক দুই তিন চার, 4টা কার্বন পরমাণু আছে, অ্যালকিন জাতীয় যৌগ আছে, সেজন্য এটা বিউটেন বলবো। তাহলে এটা লেখা যায় কিভাবে, তার মানে এইভাবে আমি কি বললাম, একটা রেখার সাহায্যে, অর্থাৎ একটা শুধু বন্ডের সাহায্যে বুঝতে হবে, যেটা বন্ধন রেখা সংকেত। তার মানে কি আছে, এখানে লাস্ট প্রান্তে কি আছে CH3, এখানে এই কর্নারে কি আছে, মাঝখানে CH2 আছে, এখানে কি আছে CH2 আছে, আর এটা CH2 আমি উল্লেখিত করে দিচ্ছি। এটার জন্য এটা, এটার জন্য এটা, এটার জন্য সরি, এটার জন্য এটা, আর এটার জন্য এটা। ওকে, ফলো করবে, এটাকে বলা হয় বন্ধন রেখা সংকেত। একই রকম ভাবে যদি করি, এটা হলো সাইক্লোবিউটেন, এর নাম দিলাম সাইক্লো, বদ্ধ আছে সেই জন্য বলছি সাইক্লোবিউটেন। তাহলে এটা বন্ধন রেখা সংকেত কিভাবে করব, আমার এইভাবে করতে পারে। তার মানে এই কর্নারে কি আছে, CH2 আছে, কার্বন আছে, দুটো হাইড্রোজেন আছে, এখানেও কার্বন, দুটো হাইড্রোজেন, কার্বন, দুটো হাইড্রোজেন, কার্বন, দুটো হাইড্রোজেন।
এটাও সেম সাইক্লোবিউটেন। নেক্সট চলে যাব কার্বন শৃঙ্খলের ভিত্তিতে জৈব যৌগের প্রাথমিক ধারণা বা শ্রেণী বিভাগ। তো আমরা সাধারণত জৈব যৌগকে দুটো শ্রেণীতে ভাগ করব। এটা করব মুক্ত শৃঙ্খল, বদ্ধ শৃঙ্খল। মুক্ত শৃঙ্খলকে দুই ভাগে ভাগ করা যায়, সরল শৃঙ্খল বা শাখাহীন আর একটা হলো শাখা বিশিষ্ট। শাখা বিশিষ্ট। নেক্সট বদ্ধ শৃঙ্খলকে কি দুই ভাগে ভাগ করা যায়, এটা হলো হোমোসাইক্লিক এটা হলো হেটেরোসাইক্লিক। হোমোসাইক্লিক আর হেটেরোসাইক্লিক। হোমোসাইক্লিককে আবার দুই ভাগে ভাগ করা যায়, অ্যারোমেটিক যৌগ আর অ্যালিসাইক্লিক যৌগ। অ্যারোমেটিক আর একটা হলো অ্যালিসাইক্লিক। অ্যারোমেটিককে আবার দুই ভাগ করা যায়, একটা বেনজিনয়েড আর একটা নন বেনজিনয়েড। এটা নন বেনজিনয়েড। তাহলে এই যে শ্রেণী বিভাগ আছে, তাহলে আমি শ্রেণী বিভাগগুলো আলোচনা করব পরস্পর। এখন এটা আলোচনা করব, এইটা নিয়ে আলোচনা মুক্ত শৃঙ্খল। তাহলে মুক্ত শৃঙ্খল হবে কি, যে একটা আমার কি আছে যে কার্বন কার্বন পরমাণু যুক্ত হয়ে কি হবে, সরল শৃঙ্খল ভাবে চলে যাবে, অর্থাৎ বদ্ধ থাকবে না, অর্থাৎ খোলা থাকবে। হতে পারে কি হতে পারে, CH3 CH2 অ্যালকেন যৌগ হতে পারে, অ্যালকিন হতে পারে, অ্যালকাইন হতে পারে। এটা অ্যালকিন জাতীয় যৌগ। প্রত্যেকটা আমার কি আছে, খোলা আছে, কারোর সাথে কারো বদ্ধ নেই, তাই এটাকে বলছে মুক্ত বা খোলা শৃঙ্খল। তাহলে কি হচ্ছে, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন প্রত্যেকটা আমি উদাহরণ দিয়েছি, প্রত্যেকটা কিন্তু খোলা আছে, তাই এটাকে বলবো মুক্ত শৃঙ্খল। মুক্ত শৃঙ্খলের আবার দুটো ভাগ করেছি, এটা করব এবার আলোচনা করব সরল শৃঙ্খল। তাহলে সরল শৃঙ্খল কোনটা করব, সরল শৃঙ্খলটা হলো সোজা দিকে চলে যাচ্ছে, যেমন এটা সরল শৃঙ্খল হতে পারে, এটাও সরল শৃঙ্খল হতে পারে, এটাও সরল শৃঙ্খল হতে পারে। অর্থাৎ যে শাখাহীন, কোনো শাখা থাকবে না। তাহলে কোনো আমার শাখা নেই, তাহলে এটা হলো শাখাহীন। সরল শৃঙ্খলের অপর নাম দেওয়া যায় শাখাহীন। এবার আলোচনা করব শাখা বিশিষ্ট। তারপরে কি থাকতে পারে,
তার মানে এটা কি নিয়েছি যে শাখা বিশিষ্ট কেন বলবো, যে একটা কার্বন পরমাণুর সঙ্গে কি আছে সরাসরি তিনটা যদি যুক্ত থাকে তাহলে এটাকে বলবো শাখা বিশিষ্ট। এই যে শাখা বিশিষ্ট এখানে আমার কি আছে CH3 গ্রুপ পারসোনিক মিথাইল গ্রুপে লেগে আছে, সেখানে এটাকে বলবো শাখা বিশিষ্ট। এবার বদ্ধ শৃঙ্খলটা কি বলবো, যেসব জৈব যৌগের শুধুমাত্র কি থাকবে যে কার্বনটা কি হবে, যে কার্বন হাইড্রোজেন এবং অন্যান্য পরমাণু যেমন নাইট্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, বদ্ধ আকারে থাকতে পারে, তাহলে সেটাকে বলবো বদ্ধ শৃঙ্খল হতে পারে। বদ্ধ শৃঙ্খল কিরকম হতে পারে, যেমন একটা বেনজিন বদ্ধ, তার মানে কি হচ্ছে যেখানে লেখা যায়, আমি কি ভেঙে দেখাচ্ছি, ছটা কার্বন পরমাণু আছে, ওগুলোতে হাইড্রোজেন আছে, বদ্ধ আছে। রামনিক সংকেত হলো C6H6 বদ্ধ। বদ্ধ শৃঙ্খলে কয় ভাগে ভাগ করা যায়, দুই ভাগে, হোমোসাইক্লিক আর একটা হেটেরোসাইক্লিক। আলোচনা করব হোমোসাইক্লিক সম্বন্ধে। তাহলে হোমোসাইক্লিকটা হলো কার্বস, এর অপর নাম হলো কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক। হোমোসাইক্লিকটা ধরবো যে বলয়ে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দ্বারাই গঠিত থাকবে, কিন্তু সেটা কি থাকবে, বদ্ধ থাকবে, সেটাকে বলবো হোমোসাইক্লিক। তাহলে দেখো যে হোমোসাইক্লিককে আবার দুই ভাগে ভাগ করা যায়, অ্যারোমেটিক যৌগ এবং অ্যালিসাইক্লিক যৌগ। তাহলে অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে কি আছে, এটা সাধারণত আমরা এই চ্যাপ্টার অন্তর্গত নয়, সেহেতু এখন আর আলোচনা করবো না, পরবর্তী চ্যাপ্টারে আলোচনা করব। অ্যালিসাইক্লিক আলোচনা করব। তাহলে অ্যালিসাইক্লিক মানে কি থাকবে, সাইক্লো প্রসেস থাকবে, যেমন হতে পারে বলতে আছে, তাহলে এটাকে লেখা যায় এইভাবে লেখা যায় বন্ধ রেখা সংকেতের মাধ্যমে, সাইক্লোবিউটেন মানে সাইক্লিক প্রসেসে আছে। একই রকম ভাবে তার মানে এখানে কি আছে, এখানে CH2 আছে, এখানে CH2 আছে, এখানে CH2 আছে, এটা সাইক্লোপ্রোপেন। ঠিক আছে, সাইক্লোপ্রোপেন মানে প্রোপেন তিনটা কার্বন পরমাণু আছে, বদ্ধ আছে, সেই জন্য এটাকে বলছি সাইক্লো। এবার আলোচনা করব হেটেরোসাইক্লিক যৌগগুলো। তার মানে কি থাকবে, যে কার্বন হাইড্রোজেন ছাড়াও অন্যান্য পরমাণু যুক্ত থাকে। তার মানে কি হতে পারে, যে এর নাম দেওয়া যেতে পারে ফিউরান। একই রকম ভাবে করতে পারি পিরোল। তার মানে কি আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে, এছাড়াও আমার কি আছে, এখানে নাইট্রোজেন পরমাণু ঢুকে আছে। একই রকম ভাবে পিউরানে যুক্ত দেখতে পারি, তাহলে কার্বন আছে, হাইড্রোজেন আছে, তার সাথে অক্সিজেন পরমাণু মানে যুক্ত আছে, সেই জন্য এটাকে বলবো হেটেরোসাইক্লিক যৌগ। আমরা এই জৈব যৌগের শ্রেণী বিভাগটা চ্যাপ্টার অন্তর্গত সিলেবাসটি আলোচনা করলাম। আর অ্যারোমেটিক যৌগ, বেনজিনয়েড যৌগ, নন বেনজিনয়েড যৌগ এই চ্যাপ্টার অন্তর্গত নয়, পরবর্তী চ্যাপ্টারে আলোচনা করব। এবার চলে আসবো সম্পৃক্ত ও অসম্পৃক্ত জৈব যৌগ। ফার্স্ট আলোচনা করব সম্পৃক্ত। তাহলে সম্পৃক্ত যৌগ কখন বলবো, কার্বন কার্বন সমযোজী এক বন্ধন থাকে, এটাকে বলা হয় সম্পৃক্ত জৈব যৌগ বলা হয়, বা অ্যালকেন জাতীয় যৌগ বলা হয়, বা প্যারাফিন জাতীয় যৌগ বলা হয়। তাহলে কি প্রত্যেকটা কি থাকবে, কার্বন কার্বন সমযোজী এক বন্ধন থাকবে।
এটা হলো সম্পৃক্ত যৌগ। অর্থাৎ এছাড়াও এর সাথে আমার কি আছে, অক্সিজেন, নাইট্রোজেন, অন্যান্য পরমাণু যুক্ত থাকতে পারে। কেমন হতে পারে? তাহলে কার্বন প্রত্যেকটা কি আছে, সমযোজী এক বন্ধন আছে, তার সঙ্গে আমার কি আছে, এখানে আমি অক্সিজেন পরমাণু একটা কার্যকারী মৌলিক হিসেবে যুক্ত করে দিলাম। তাহলে এটাও আমি বলতে পারবো সম্পৃক্ত জৈব যৌগ। একই রকম হতে পারে নাইট্রোজেন দেখাচ্ছি, তাহলে এটাও সম্পৃক্ত জৈব যৌগ, কারণ প্রত্যেকটা কার্বন পরমাণু কি আছে, সমযোজী এক বন্ধন আছে, এখানে আমি নাইট্রোজেন যুক্ত করেছি। এবার আলোচনা করব অসম্পৃক্ত জৈব যৌগ। অসম্পৃক্ত জৈব যৌগ, তাহলে অসম্পৃক্ত যখন কখন বলবো, যখন একটা হাইড্রোকার্বন জাতীয় কার্বন কার্বন ডাবল বন্ড কিংবা ট্রিপল বন্ড থাকতে পারে, তখন সেটাকে বলবো অসম্পৃক্ত। কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে, কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে। হতে পারে, উদাহরণ দিচ্ছি। তাহলে নাম্বারিংটা কি করব, সবসময় ডাবল বন্ডের দিক থেকে করব, 1 2 3 4। বিউটিন, এর নাম বিউটিন। তাহলে এটাকে অসম্পৃক্ত এই জন্য বলছি, বা এটাকে অলিফিন জাতীয় যৌগ বলা হয়। আবার কার্বন কার্বন ডাবল বন্ড আছে, এটাকে বলা হয় অসম্পৃক্ত। আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা অ্যালকিন জাতীয় যৌগ, অ্যালকিন, আর এটাকে বলা হয় অ্যালকাইন জাতীয় যৌগ। ট্রিপল বন্ড যেটা থাকে ওটাকে অ্যালকাইন জাতীয় যৌগ বলা হয়। ওকে, এটার একটা উদাহরণ দিই অ্যালকাইন জাতীয় যৌগের। তাহলে 1 2 3 4, এটা নাম হলো বিউটাইন, চারটা কার্বন পরমাণু এবং আইন যুক্ত হবে, বিউটাইন। একটু আলাদা করে এটা আলোচনা করছি, বিশেষ দ্রষ্টব্য। যদি মনে হয় যে আমার CH3 CH2 CH2 CHO, তার মানে এটা হলো কি হলো 1 2 3 4। কার্বন কটা আছে, চারটা। আমরা ক্লাস 10 এ পড়েছি বিউট যোগ আন যোগ এল, বিউটানল, এর নাম হলো বিউটানল। এখানে দেখতে পাচ্ছি যে কার্বন কার্বন পরমাণুর মধ্যে কোনো সমযোজী দ্বিবন্ধন নেই, অর্থাৎ প্রত্যেকটা এক বন্ধন আছে। কিন্তু এটা ভাঙতে গেলে কি হচ্ছে যে এর স্ট্রাকচারের জন্য আবার কি আছে, যে দ্বিবন্ধন চলে আসে। তাহলে এটা কি আমি কি বলতে পারবো, সম্পৃক্ত যৌগ বলতে পারবো বা অসম্পৃক্ত যৌগ বলতে পারবো? তাহলে কোনটা বলবো? এটাকে আমি কি করতে, দ্বিবন্ধন আসলেও, এটার ক্ষেত্রে যদি দ্বিবন্ধন আসেও তারপরে আমি অসম্পৃক্ত বলতে পারবো না, কারণ যে এগুলোর ক্ষেত্রে আমাকে যদি কার্বন কার্বনের সঙ্গে প্রত্যেকটা কি আছে, যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন না আসে, তাহলে সেটাকে আমি কখনোই অসম্পৃক্ত যৌগ বলবো না। এটার স্ট্রাকচারটা একটু দেখাই। এখন প্রশ্ন হলো যে এখানে তো কার্বনের সঙ্গে কি অক্সিজেন পরমাণু দ্বিবন্ধনে যুক্ত আছে, তাহলে এটাকে কি আমি কি অসম্পৃক্ত বলতে পারবো না? কারণ এই কার্বন পরমাণুর সঙ্গে গুলো যতক্ষণ না ডাবল বন্ড ট্রিপল আসবে ততক্ষণ আমরা কি বলতে পারবো, অসম্পৃক্ত বলতে পারবো না। তাহলে এটাও বলতে পারবো অ্যালকেন জাতীয় যৌগ বা সম্পৃক্ত যৌগ। একই রকম ভাবে এটাকে অসম্পৃক্ত অবশ্যই বলতে পারবো, কারণ এই যে এটার ক্ষেত্রে কার্বন কার্বন কি আছে, ডাবল বন্ড আছে, সেই জন্য আমরা কি আছে, এটাকে অসম্পৃক্ত বলতে পারবো। নেক্সট আমরা আলোচনা করব কার্যকারী গ্রুপ বা ফাংশনাল গ্রুপ। তো কার্যকারী গ্রুপটা নিয়ে আলোচনা করি। যখন একটা হাইড্রোকার্বন জাতীয় যৌগে
একটা সক্রিয় পরমাণু পুঞ্জ যেমন হতে পারে সালফার, অক্সিজেন, নাইট্রোজেন যুক্ত থেকে যৌগটা রাসায়নিক ধর্মটাকে নিয়ন্ত্রণ করে, তাহলে সেই যৌগটা বা সেই গ্রুপটাকে কি বলবো, কার্যকারী গ্রুপ। যেমন হতে পারে যে আমার কি হচ্ছে একটা অ্যালকেন জাতীয় ধরলাম আমি, এটা প্রোপেন, তাহলে এটা একটা হাইড্রোকার্বন জাতীয় যৌগ। এই হাইড্রোকার্বন জাতীয় যৌগ যে সক্রিয় পরমাণু পুঞ্জ, কোনগুলো আমার সক্রিয় হতে পারে অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, এগুলো হলো সক্রিয় পরমাণু পুঞ্জ। তাহলে এখানে আমার কিভাবে প্রবেশ করাবে, কার্বন পরমাণু বন্ধন সংখ্যাগুলো আমাকে ঠিকঠাক রাখতে হবে। এটা হতে পারে কারণ আমি কি করেছি, একটা অক্সিজেন পরমাণু প্রবেশ করিয়েছি, এখানেও কার্বন পরমাণু 3টা, এখানেও কার্বন পরমাণু 3টা, 1 2 সরি এখানে 4টা করে দিয়েছি, হতে পারে কোনো সমস্যা নেই। তাহলে এটার জন্য আমি কি করব, তাহলে এটা হাইড্রোকার্বন কি ছিল, অ্যালকেন জাতীয় যৌগ ছিল, কিন্তু আমরা সক্রিয় পরমাণু পুঞ্জ যখন ই করেছি তাহলে এই গ্রুপটাকে বলবো কার্যকারী গ্রুপ। কারণ এই গ্রুপটা থাকলে এই যৌগের একটা স্ট্যামিনা পাওয়ার, ক্যাপাবিলিটি পাওয়ার, ভৌত ধর্ম, রাসায়নিক ধর্মগুলো অনেক কিছু নিয়ন্ত্রণ করে। আর হতে পারে সক্রিয় পরমাণু যে নাইট্রোজেন প্রবেশ করেছে, আর হতে পারে এটা সক্রিয় পরমাণু ওএস মানে অক্সিজেন পরমাণু অ্যালকোহল করেছে, এগুলো আমরা বলবো কার্যকারী মূলক। তাহলে এখানে কার্যকারী মূলক কি পেলাম, CHO NH2 OH। তো আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী নেক্সট ক্লাসে কার্যকারীমূলক নিয়ে আবার আলোচনা করব, উদাহরণ, শ্রেণী বিভাগ এবং তার জৈব যৌগের নামকরণগুলো আছে সেই নামকরণগুলো আলোচনা করব। আসসালামু আলাইকুম।